এখনকার দুনিয়ায় আন্তর্জাতিক সম্পর্কের নিয়মকানুন কিন্তু পুরোপুরি বদলে গেছে। পুরনো বন্ধুত্ব, পুরনো জোট, এইসবের ধারণাগুলো খুব দ্রুত পাল্টাচ্ছে, আর তার জায়গায় আসছে প্রত্যেকটা দেশের নিজস্ব স্বার্থ। এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই নতুন প্লেবুক, এই নতুন খেলার নিয়ম গোটা বিশ্বকে একটা নতুন ছাঁচে ফেলছে। আচ্ছা, একটা ফাইটার জেট প্রোগ্রাম, একটা বিরাট বড় ট্রেড ডিল আর একটা বিশাল লেবার প্যাক্ট, এই তিনটি একদম আলাদা জিনিসের মধ্যে মিল কোথায় থাকতে পারে? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এই অদ্ভুত প্রশ্নের উত্তরটার মধ্যেই লুকিয়ে আছে দেশগুলো এখন বিশ্বমঞ্চে ঠিক কিভাবে চাল দিচ্ছে। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে ভারত দিয়ে। দেখতে হবে ভারতের নিজের ঘরের ভেতরে ঠিক কী এমন পরিবর্তন হচ্ছে যা তার বাইরের দুনিয়ার চালচলনও বদলে দিচ্ছে। চলুন সেটাই দেখা যাক। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ভারতের ইতিহাসে এই প্রথমবার দেশের নেক্সট জেনারেশন ফাইটার জেট বানানোর প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে সরকারি সংস্থা HALকে, মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে। ভাবা যায় যে HAL MiG-21 থেকে শুরু করে সুখোই 30 পর্যন্ত বানিয়েছে, তারা এখন সাইডে, আর মাঠে নামছে কারা? টাটা, L&T, ভারত ফোর্জের মতো প্রাইভেট কোম্পানিরা। কিন্তু হঠাৎ করে এত বড় একটা বদল কেন? এতদিনের প্রথা ভেঙে প্রাইভেট সেক্টরের উপর ভরসা কেন? উত্তরটা লুকিয়ে আছে একটা মাত্র নম্বরে, 2035। এটাই হলো ফাইটার জেট ডেলিভারির ফাইনাল ডেডলাইন। সরকার বুঝে গেছে এই ডেডলাইন মিস করা যাবে না, আর সময় মতো কাজটা করতে হলে প্রাইভেট সেক্টরের গতি আর দক্ষতার কোনো বিকল্প নেই, আর কোনো দেরি সইবে না। বেশ, তো দেশের ভেতরে তো একটা বড়সড় ঝাঁকুনি দেওয়া হলো। এবার চলুন দেখি এই একই আত্মবিশ্বাস আর নতুন স্ট্র্যাটেজি নিয়ে ভারত বাইরের দুনিয়ায়, বিশেষ করে আমেরিকার সাথে কিভাবে খেলছে। আর দেখুন, এর ফলও কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে। এটা ভারতের জন্য একটা অমোঘ জয়। আমেরিকা ভারতের টেক্সটাইল, লেদারের মতো জরুরি জিনিসগুলোর উপর থেকে ট্যারিফ বা শুল্ক সোজা 50% থেকে কমিয়ে 18% নামিয়ে এনেছে। মানে বুঝতেই পারছেন ভারতীয় এক্সপোর্টারদের জন্য আমেরিকান বাজারটা এখন কতটা খুলে গেল। কিন্তু গল্পের মধ্যে একটা কিন্তু আছে। ডিলটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। হোয়াইট হাউসের বিবৃতিতে পরিষ্কার বলা আছে তারা কিন্তু কড়া নজর রাখবে ভারত রাশিয়া থেকে তেল কিনছে কিনা। যদি কেনে, ব্যাস এই যে শুল্ক ছাড় সব বাতিল হয়ে যেতে পারে। তো প্রশ্নটা হলো, এটা কি তাহলে সত্যিকারের পার্টনারশিপ, নাকি পুরোটাই শর্ত দিয়ে বেঁধে রাখা একটা ছাড়? তো একদিকে আমেরিকার সাথে এমন একটা শর্ত সাপেক্ষ ডিল, সবাই যখন ভাবছে ভারত বোধহয় আমেরিকার দিকেই পুরোপুরি ঝুঁকে পড়ল, ঠিক তখনই ভারত রাশিয়ার সাথে এমন একটা চাল দিল যা কেউ ভাবতেও পারেনি। এটাই তো এই নতুন খেলার মজা, একই সাথে দুই দিকেই বাজি ধরা। তাহলে কি ভারত আমেরিকাকে ছেড়ে রাশিয়াকে বেছে নিচ্ছে? এই প্রশ্নটা আসাই স্বাভাবিক, তাই না? একদিকে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, আবার অন্যদিকে রাশিয়ার সাথে দহরম মহরম। দেখে তো মনে হচ্ছে যে কোনো একটা পক্ষ বাঁচতেই হবে, কিন্তু আসল খেলাটা আরও অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং। এর উত্তরটা লুকিয়ে আছে এই অমচম সংখ্যাটার মধ্যে। রাশিয়ার এখন জরুরি ভিত্তিতে দরকার 1,10,00,000 শ্রমিক। হ্যাঁ, ঠিকই শুনছেন। যুদ্ধ আর কম জন্মহারের কারণে তাদের লেবার মার্কেটে একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অর্থনীতিটা কি সচল রাখা মুশকিল হয়ে পড়ছে। দেখুন, রাশিয়া এতদিন তাদের শ্রমিকের চাহিদা মেটাতো মূলত মধ্য এশিয়ার দেশগুলো থেকে, কিন্তু সম্প্রতি বিশেষ করে ক্রোকাস সিটি হলের ওই ভয়াবহ হামলার পর নিরাপত্তার কারণে তারা আর আগের মতো ভরসা করতে পারছে না, আর এই সুযোগটাই লুফে নিচ্ছে ভারত। হাজার হাজার স্কিলড ইন্ডিয়ান ওয়ার্কার এখন পাড়ি দিচ্ছে রাশিয়ায়। আর এই পুরো সম্পর্কটাকে আরও মজবুত করতে একটা দারুণ ফিনান্সিয়াল গেম প্ল্যান তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ মজার। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে রুপিতে, সেই রুপি জমা হচ্ছে ভারতে থাকা রাশিয়ার অ্যাকাউন্টে। এরপর রাশিয়া ওই রুপি দিয়েই রাশিয়ায় কাজ করা ভারতীয় শ্রমিকদের মাইনে দিচ্ছে, আর ওই শ্রমিকরা সেই রুপিতেই রেমিটেন্স হিসেবে ভারতে নিজেদের পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছে। মানে পুরো লেনদেনটা একটা সার্কেলের মতো ঘুরছে, যেখানে আমেরিকান ডলারের কোনো ভূমিকাই নেই। দুটো দেশই লাভবান হচ্ছে। তবে ভাবার কারণ নেই যে এই নিজের স্বার্থ আগে দেখার খেলাটা শুধু ভারতই খেলছে, একদমই না। এটা এখন একটা গ্লোবাল ট্রেন্ড। গোটা দুনিয়াতেই দেশগুলো এখন পুরনো বন্ধুত্ব বা জোটের চেয়ে নিজের দেশের স্বার্থকেই সবার আগে রাখছে। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে কানাডা, আমেরিকার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। অথচ দেখুন, আমেরিকার প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও তারা $27 বিলিয়ন মার্কিন F-35 ফাইটার জেট কেনার চুক্তিটা নিয়ে এখন দুবার ভাবছে। আমেরিকা কিন্তু কম চাপ দেয়নি, 50% বেশি ট্যারিফ বসানোর হুমকি দিয়েছে, এমনকি কানাডার আকাশসীমায় ঢুকে পড়ারও হুমকি দিয়েছে, কিন্তু কানাডা তাতে ভয় পায়নি।
তারা সোজাসাপটা বলে দিয়েছে চুক্তির খরচ ১৯ বিলিয়ন থেকে বেড়ে ২৭ বিলিয়ন হয়ে গেছে, যা তাদের জন্য অনেক বেশি। তারা এখন সুইডেনের গ্রিপেনের মতো সস্তা অপশন খুঁজছে। এর থেকে পরিষ্কার আর কি হতে পারে যে দেশের স্বার্থই এখন শেষ কথা, পুরনো জোটের দোহাই দেওয়ার কাজ হচ্ছে না। কিন্তু এই নতুন খেলায় যদি ব্যালেন্স রাখা না যায়, যদি কোনো দেশ কোনো একটা দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে, তাহলে কি হতে পারে? এর একটা খুব করুণ উদাহরণ হলো পাকিস্তান। পাকিস্তান ঠিক করেছে তারা পুরোপুরি আমেরিকা আর সৌদি আরবের শিবিরে থাকবে। হ্যাঁ, এর বিনিময়ে তারা হয়তো মার্কিন সাহায্য, ডলার এসব পেয়েছে, কিন্তু এর জন্য তাদের একটা বড় দাম চোকাতে হয়েছে, আর সেটা হলো তাদের প্রতিবেশী দেশ ইরানকে শত্রু বানিয়ে ফেলা। এই একটা সিদ্ধান্তই পাকিস্তানের ভেতরের পরিস্থিতিকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। এর ফল কি হয়েছে? পাকিস্তানের শিয়া সুন্নি বিভেদ আর হিংসা চরমে উঠেছে। কিছুদিন আগে ইসলামাবাদে একটা শিয়া মসজিদে যে ভয়াবহ বোমা হামলা হলো, সেটা তারই প্রমাণ। যখন একটা দেশের ফরেন পলিসি তার নিজের দেশের মানুষের কথাই ভাবে না, তখন তার ফল এমনই হয়। পাকিস্তান এখন একটা নতুন গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? ভারত, কানাডা, পাকিস্তান, এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। দেশগুলো এখন আদর্শের বড় বড় কথা ছেড়ে নিজেদের বাস্তব প্রয়োজন আর স্বার্থের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তো এই যে আমরা বারবার বলছি নতুন প্লেবুক, এটা আসলে কি? সোজা কথায় এটা হলো এমন একটা গ্লোবাল স্ট্র্যাটেজি যেখানে প্রত্যেকটা দেশ পুরনো জোট বা আদর্শের চেয়ে নিজের অর্থনৈতিক, সামরিক আর সার্বভৌম স্বার্থকে সবার আগে রাখছে। এটা একটা মাল্টি অ্যালাইন্ড, মানে একই সাথে অনেকের সাথে সম্পর্ক রাখার নীতি। এখানে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। তার মানে মূল কথাটা হলো এটাই, ফাইটার জেট বানানো হোক বা কোনো বাণিজ্য চুক্তি কিংবা শ্রমিক পাঠানোর সমঝোতা, আপাতদৃষ্টিতে এগুলোকে আলাদা ঘটনা মনে হলেও আসলে প্রত্যেকটাই জাতীয় স্বার্থ হাসিল করার জন্য খুব ভেবেচিন্তে নেওয়া এক একটা চাল। আর এই সব কিছু আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এমন একটা দুনিয়ায় যেখানে সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সেখানে মিত্র বা অ্যালাই শব্দটার কি আদৌ কোনো মানে থাকে? জোটের ভবিষ্যৎ কি? এটাই হয়তো এই নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে বড় প্রশ্ন।